বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প সমগ্র। আজকের গল্প গোবিন্দ মাসি। পোস্ট অফিসটা রাস্তার ধারেই পড়ে, একটা বড় কম্পাউন্ডের একটু ভেতরের দিকে। রিক্সা করে যেতে যেতে দূর থেকে দেখতে পেলাম বারান্দার উপর একটা কাউন্টারের সামনে রীতিমতো জটলা লেগে গেছে। রিক্সাওয়ালাকে একটু তাড়াতাড়ি চালিয়ে যেতে বললাম, যদি পকেট মার হয় তো আমি নেমে দুঘা বসিয়ে দিয়ে আসবো। পর মুহূর্তেই কিন্তু মত বদলাতে হলো। রিক্সাওয়ালার পিঠে ঠেলা দিয়ে চাপা গলায় বললাম, শিগগির ফেরা রিক্সা। রিক্সাওয়ালাগুলো, কেন বাবু? সে শুনবি ক্ষণ, তুই ফেরা আগে, বলে তার জামাটা চেপে ধরলাম। জোরে চালিয়েছিল, ব্রেক কষতে কষতেও কিন্তু খানিকটা এগিয়ে গেল। পোস্ট অফিসের প্রায় সামনাসামনি। ঘোরাতে যাচ্ছিল, কিন্তু তখন আর উপায় নেই, ধরা পড়ে গেছি। কোনো পকেট মার নয়, গোবিন্দ মাসি। আওয়াজটা কানে গিয়েছিল। শুধু এমন সময় এখানে এ অবস্থার উপস্থিতির কথাটা ভাবতে পারিনি বলেই একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। রিক্সাটা ঘোরার দিকেই বোধহয় আরও নজরে পড়ে গিয়ে থাকবে। গোবিন্দ মাসি ভিড় ঠেলে বেরিয়ে আস্তে আস্তে হাত তুলে চিৎকার করে উঠলেন, এই রিক্সাওয়ালা, দাঁড়াবি, দাঁড়া, নয়তো তোরই একদিন কি আমারই একদিন। একটা ভদ্রলোকও এসে দেখুক অবলা মেয়ে ছেলে দেখে কি জুলুমটা করছে এরা। ডেকে দে না। বলি, ও বাছা, শুনছো? বলি, ও ভদ্রলোক, বড় আমার ভদ্রলোক রে, ঘুরেও চায় না। সব গুলতানেই কতকগুলো করে চ্যাংড়া জোটে, তারাও ডাক দিতে দিতে এগিয়ে আসছে। তাদের পেছনে পেছনে গোবিন্দ মাসিও। নামছি না দেখে ওর ভাষাও ক্রমে ক্রমে উগ্র হয়ে উঠছে। আমি মুখটা ফিরিয়ে বসেছিলাম। রিক্সাওয়ালাটার যে ভ্যাবাচাকা লেগে গেছে তাকে তাগাদাও দিচ্ছিলাম। শেষে আর উপায় না দেখে নেমে পড়ে সামনাসামনি হয়ে দাঁড়ালাম। গোবিন্দ মাসি থমকে একটু দাঁড়িয়ে পড়লেন। দূর থেকে নিশ্চয়ই চিনতে পারেননি, ঘুরেও বসেছিলাম। এখন সামনাসামনি হতে একটু অবাক হয়ে গিয়ে এগিয়ে আসতে আসতে বলেন, আমাদের শৈল না? আমি ভাবলাম অন্য কেউ। তা তুই এই আঘাতটায় কোথা থেকে? চ্যাংড়াগুলো ঘিরে নিয়ে মুখের দিকে চেয়ে আছে। বললাম, এই গাড়িতেই নামলাম, বাড়িতে যাচ্ছিলাম। তা তুমি এখানে? আমি তো বুঝতেই পারিনি এতক্ষণ ব্যাপারখানা কি, একটা যেন গোলমাল কি হয়েছে, গাঁটকাটা নয় তো? আমায় হঠাৎ দেখতে পেয়ে খানিকটা বিস্ময়ের এবং খানিকটা আহ্লাদে গোবিন্দ মাসির গলাটা নরম হয়ে এসেছিল। আবার সপ্তমে চড়ে গেল। একেবারে ঘুরে পোস্ট অফিসের দিকে মুখ করে হাত দুটো তুলে চেঁচিয়ে উঠলেন, গাঁটকাটা? গাঁটকাটা তো এদের সামনে সোনার চাঁদ, এরা একেবারে গলায় ছুরি দেবে, এই এদের ব্যবসা দাঁড়িয়েছে। তা এবার পাল্লায় পড়েছে, কে কার গলায় ছুরি বসায় দেখছি। আমারও নাম গোবিন্দ বামনি। বারান্দার ভিড়টা ধারে সরে এসে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। পাঁচমিশালি ভিড়, সদর জায়গা, খুব বিব্রত হয়ে পড়তে হলো। বললাম, ব্যাপারখানা কি? ওরা আমায় টেলিগ্রাফ করতে দেবে না। ন্যায্য পাওনার ওপর এত ঘুষ দাও তো পাঠাবো, নইলে রইল পড়ে তোমার টেলিগ্রাফ। বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত সব একজোট হয়েছে, সব শেয়ালের মুখে একরা। এত দাও তবে যাবে, নইলে যেমনকার টেলিগ্রাফ তেমনি থাকবে পড়ে। চ্যাংড়াদের মধ্যে একজন এগিয়ে এসে বললে, ওনারা বলছেন 2 টাকা 8 আনা লাগবে, ইনি বলছেন 12 আনার বেশি কখনো দেব না। এই নিয়ে ঝগড়া। পুরোপুরি না বুঝলেও একটা আন্দাজ পাওয়া গেল। গোবিন্দ মাসি যখন কোট ধরে বসেছেন তখন যুক্তি দেখাতে গেলে কাজ তো হবেই না, উল্টে ওদের দলে ফেলে আমারও আদ্যশ্রাদ্ধ করতে বাঁধবে না ওর দিকে টেনে বললাম, আবদার তো মগের মুল্লুক নাকি? কই টেলিগ্রামটা আছে তোমার কাছে? গোবিন্দ মাসি বলেন, না, ওদের কাছেই আছে। দিতে চাইছে না? নিচ্ছে কে যে ফিরিয়ে নিতে চাইবে না? ওদের বুকের ওপর বসে ওই টেলিগ্রাফ করাবো, তবে আমার নাম। নিচ্ছে কে যে ফিরিয়ে দেবে শুনি? বললাম, তাহলে বাড়ি গিয়ে সেই ব্যবস্থাই করি গে, চলো। মুখের কথায় তো শোনবার লক্ষণ দেখছি না। বাড়ি গিয়ে ওপরওয়ালাদের কাছে কড়া চিঠি ঝাড়তে হবে। কৌতূহলী ভিড় জমে উঠেছে। এই ধরনের নির্বোধের মতো কথা বলতে যেমন মাথা কাটা যাচ্ছে, তবুও অস্বস্তিকর পরিবেশ থেকে সরে পড়তে পারলে বাঁচি আপাতত। গোবিন্দ মাসি খুব কষে আমার ডান হাতটা মুঠিয়ে ধরলেন, আর ভূমিকা না করে পোস্ট অফিসের দিকে একরকম টানতে টানতেই নিয়ে যেতে যেতে চিৎকার করতে লাগলেন, তুই যে মেয়ে মানুষেরা বিহদ্দ হলি রে শৈল। কতকগুলো গুন্ড বাটপার শহরের মধ্যিখানে বসে যা খুশি তাই করবে, কোথায় পুরুষের মতো এগিয়ে গিয়ে তাদের বীজ দাঁতগুলো উপড়ে দিবি, না ঘরের কোণে বসে চিঠি লিখতে চললি?
এমনি মেরি মুখতি কবে থেকে হলি? কই ছিলি না তো এর আগে? চল, আমি রয়েছি, কে তোর কেশাগ্র স্পর্শ করে দেখি। সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে ভিড়ের মধ্যে সে ধুলেন, অবশ্য আমায় নিয়েই। দৃশ্যটা যথেষ্ট কটু হয়ে উঠেছে। আমি প্রতিরোধ করবার চেষ্টা করে আর চরমে নিয়ে গেলাম না। কাউন্টারের কাছে নিয়ে গিয়ে আমায় একটু সামনের দিকে ঠেলে দিয়ে বললেন, এই এসেছে 3টে পাস, আর অবলা মেয়ে মানুষ নয় একটা, যে যা বুঝবে নির্বিচারে শুনে যাবে, করুক বোঝাপড়া ওর সঙ্গে। এই আমি বসলুম গ্যাট হয়ে। বারান্দার শেষ দিকটায় একটা শানের বেঞ্চ রয়েছে। গোবিন্দমাসি তার উপর গিয়ে বসতে যারা বসেছিল সমীহ করে সরে এলো। গঙ্গা স্নানের ফেরত ঘটনাটির সূত্রপাত হয়েছে। গোবিন্দমাসির পরনে মটকার থান, বা হাতে কমণ্ডলু, ভিজে কাপড় আর গামছাটা পাট করে মাথার উপরে বসানো। বেঞ্চে বসে বললেন, শোন শৈল, ওরা কি বলতে চায় শুনে বিহিত কর। দেওয়ানি ফৌজদারি কিছুতে ডরাবি নে, আমি এই রয়েছি। কমণ্ডলু থেকে জল নিয়ে কাপড় গামছা সরিয়ে মাথায় 2-3 বার চাপড়ে চাপড়ে দিয়ে একবার ভিড়ের সবার উপর চোখ বুলিয়ে নতুন পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে বসলেন। একটা চ্যাংড়া কমণ্ডলুতে আর কতখানি জল আছে দেখবার জন্য কৌতূহলী হয়ে গলা বাড়িয়েছিল। কড়া দাবড়ানি খেয়ে পিঠ দিয়ে ঠেলা মেরে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। লোকের চাপ আরও বেড়েছে, সব নিশ্চুপ। নূতন এ পর্বটা কীভাবে শুরু হয় দেখবার জন্য সবাই উৎকণ্ঠিত হয়ে রয়েছে। কাউন্টারের ওদিকেও ছোটোখাটো একটা ভিড়। পোস্ট অফিসের আমলারা একত্র হয়েছে। টেলিগ্রামের একটা ফর্ম হাতে করে যে ছেলেটি সামনে দাঁড়িয়েছিল তাকে বেশ একটু কুণ্ঠিতভাবেই প্রশ্ন করলাম, কি হয়েছে, আপনি টেলিগ্রাফিস্ট? ছোকরার মুখটা বেশ থমথমে, দেখে মনে হয় অনেক অশ্রুতিমধুর বিশেষণ কানে গিয়ে মাথাটা ভারী করে রেখেছে। বললে, আজ্ঞে হ্যাঁ, একটা টেলিগ্রাম নিয়ে এসেছেন। একে তো কাকে দিয়ে লিখিয়েছেন, কি লিখিয়েছেন, মাথা মুন্ডু কিছুই ধরা যাচ্ছে না। মুরুগ্গে, ভাবলাম যা দেখছি অক্ষর ধরে পাঠিয়ে দিই। বললাম, এত চার্জ পড়বে? 2 টাকা 8 আনা। বলেন কোনো মতেই দেবেন না। কবে কোন মাসে কাকে একটা টেলিগ্রাম করতে 12 আনা পয়সা লেগেছিল সেই হিসেব ধরে বসে আছেন। ঘুরে নাচেও দেখলাম গোবিন্দমাসি বেঞ্চের ওপর বসে ফুলছেন। ওই কথাগুলোর ওপরই মাথাটা একটু দুলিয়ে কমণ্ডলু থেকে জল নিয়ে আবার একবার মাথায় চাপড়ে দিলেন। আত্মসংযম কি প্রস্তুতি ঠিক বুঝতে পারা গেল না। বললাম, ওকে হিসেবটা বুঝিয়ে দিয়েছেন? মেয়ে ছেলে কি না তাই জিজ্ঞেস করছি। একবার নয় মশাই, 1000 রকম করে এতগুলো কথা আছে। 8টা পর্যন্ত এত পরে, তারপরে এই হিসেব উনি কোনো মতে শুনবেন না। না হয় নিয়েই যান, অন্য পোস্ট অফিসে ভজিয়ে নিন, তাও নয়, এইখান থেকেই করাবেন। সেই 12 আনার বেশি দেবেন না। গাল মন্দর কথা বাদই দিলাম, বুড়ো মানুষ, কিন্তু কাজের তো ক্ষতি হচ্ছে। ওর সামনে আরও 3 জনের নিলুম। বলতে লাগলেন, জোচ্চোর, বাটপার। জিজ্ঞেস করলাম, ন্যায্য না হলেই ওরাই বা দেবে কেন? বললেন, হাদা, অপগণ্ড, গবেট, তাই দিয়ে যাচ্ছে। গোবিন্দমাসি শুধু মাথাটা একটু দোলালেন। প্রশ্ন করলাম, আগে কম ছিল, এখন রেট যে বেড়েছে সেটা বুঝিয়ে দিয়েছেন? বুঝেছি, এই প্রশ্নগুলো রুচিকর হচ্ছে না গোবিন্দমাসির, অথচ কোন পথে অগ্রসর হব বুঝতে পারছি না। কতকটা ওকে ঠান্ডা করে রাখবার জন্য বললাম, এই জন্যই জিজ্ঞাসা করছি, বুঝিয়ে বলে উনি না বোঝবার মানুষ তো নন। অনুভব করলাম কি ভেবে এতেও মাথাটা একটু দোলালেন গোবিন্দমাসি। ছোকরা বললেন, ওই তো বললাম সব রকম বুঝিয়েছি মশাই। ইনি কোনো মতেই। আর শেষ করতে হলো না। গোবিন্দমাসি হঠাৎ এমন হুঙ্কার করে বেঞ্চে ছেড়ে দাঁড়িয়ে উঠলেন যে ভিড় খানিকটা যেন ছত্রভঙ্গ হয়ে গেল। এগিয়ে এসে আমার হাতটা আবার চেপে ধরে বললেন, ও অলপ্পে, এরা তোকেও নিজের মতো করে বুঝিয়ে ছাড়বে। তোর যদি নিজের বুদ্ধি না থাকে, তোর 3টে পাস যদি শুধু ভস্যে ঘি ঢালা হয়ে থাকে, তো কাজ নেই, তুই চলে আয়। ঘোমটা টেনে ঘরের কোণে বসে ওপরওয়ালাকে চিঠি লিখবি চল। সব শেয়ালের একরা। টেলিগ্রাফের দর যে বেড়েছে তা গোবিন্দমাসি জানে, আজ জন্মায়নি, কচি খুকি নয়। টেলিগ্রাফ কেন, গরিবের পোস্ট কার্ড 1 পয়সা থেকে 2 পয়সা, 2 থেকে 3 পয়সা হয়েছে। খাম ঠেকেছে গিয়ে 2 আনায়। গোবিন্দমাসি আজকের নয়, বসে বসে সব দেখছে। গরিবের নিঃশেষে অত বড় যে ইংরেজ রাজা, তাকেও তল্পিতল্পা গুটিয়ে সমুদ্র পাড়ে পালাতে হলো, তাও দেখলাম। এবার এদেরও যে ভাগাড়ে গিয়ে উঠতে হবে তাও দেখে যাব, মরবো না। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একটু জানিয়ে দেওয়াটা দরকার। তবু বিরক্তিটা যথাসাধ্য চেপেই বললাম, একটু চুপ করো না, বুঝি ব্যাপারটা।
গোবিন্দ মাসি একবারে ফেটে পড়লেন, তুই বুঝবি নি, ও গুন্ডরা জাদু জানে, বোঝাবার মতন অবস্থা তোরা রাখেনি। 1 পয়সার পোস্ট কার্ডটা 3 পয়সা হয়েছে, 2 পয়সার খামটা 2 আনা করেছে। কিন্তু ওরা যে আবদার ধরেছে 2টো বেশি কথা লিখলে টেলিগ্রাফের বেশি দিতে হবে, তা আমায় বুঝিয়ে দিক। পোস্ট কার্ডে 2টো বেশি কথা লিখে কবে কাকে বেশি গুণাগার দিতে হয়েছে, খামে 2টো বেশি কথা লিখে কবে কার জরিমানা হয়েছে, বলুক ওরা আমায়। বড় বোঝানোওয়ালা হয়েছে, বুঝিয়ে দিক। কাউন্টারের ওদিকে যারা জড়ো হয়েছিল তাদের মধ্যে রোগাগোছের একজন ভেতর থেকে ঠেলে এসে বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বলল, কেন, খাম ওজনে বেড়ে গেলে দিতে হয় না বেশি? তোলা পিছু ভারী শরীর হলেও সে ক্ষিপ্রতা শুধু গোবিন্দ মাসিতেই সম্ভব। মুহূর্তের মধ্যেই হাত বাড়িয়ে টেলিগ্রাম বাবুর হাত থেকে টেলিগ্রামের ফর্মটা ছিনিয়ে মুঠোর মধ্যে দুমড়ে নিয়ে ধাঁ করে লোকটার নাক লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। বললেন, 2টো বেশি কথা, এর ওজনটা কত বেড়েছে বল না রে ট্যাকরা, বল। বড় হিসেব বোঝাতে এছিলি, সবাইকে ঠেলে ঠুলে শটকালি কেন, আর বুঝিয়ে দে। বড়ই বিসদৃশ্য হয়েছে পড়ে ব্যাপারটা। পিছনে নতুন একজন এসে দাঁড়ালেন, ভারিক্কি গোছের, দেখে মনে হলো স্বয়ং যেন পোস্টমাস্টার। এতক্ষণ সরেজমিনে কেন উপস্থিত হননি বুঝতে পারা গেল না। আমাকেই প্রশ্ন করলেন, মশাই আপনার আত্মীয় হন ইনি? এটা সাধ্যমতো গোপন করবারই ইচ্ছা ছিল এ পরিবেশে, তাই এতক্ষণ সম্বন্ধ ধরে ডাকিয়েও নি। একটু আমতা করে বললেন, হ্যাঁ ইনি হচ্ছেন মাসি আমার একটু দূর সম্পর্কে। গোবিন্দ মাসি হঠাৎ ঠান্ডা হয়ে আমার মুখের দিকে বক্র কটাক্ষে চেয়ে শুনছিলেন। বলে, বল বল, শুনে যাচ্ছি। তোর কি হলো রে শৈল? দূর সম্পর্কের বলতে মুখে একটু বাঁধলো না তো? ওর মা হলো গোদলপাড়ার সুবাদে আমার দিদি। গোবিন্দ বলতে অজ্ঞান হতো, আর তার ছেলে 5 জন গুন্ডোর পাল্লায় পড়ে ভয়ে ভয়ে বলে কি না। ভদ্রলোক শান্তভাবেই বললেন, সহোদর বন নয় তো, ইনি সেই কথাই বলছেন। গোবিন্দ মাসি আবার উলসে উঠলেন। ভদ্রলোকের দিকেই একটু কুঁজো হয়ে হাত পা নেড়ে বললেন, আচ্ছা সহোদর বোন থাকবে না কেন? তবে সে যদি বোনের মতো বোন হতো তাহলে কি এতগুলো গুন্ডো একজোট হয়ে আমার নাকাল করতে পারতো আজ? তাহলে কি? ভদ্রলোকের মাথাটা প্রকৃতই খুব ঠান্ডা। পাবলিককে সন্তুষ্ট রাখতে পোস্ট অফিসের আমলাদের ওপর বিশেষ অনুশাসন থাকে। তাতে মনে হলো উনি দেখে ঠেকে অনেকটাই পোক্ত হয়ে উঠেছেন। মনে হলো বোনও যদি বোনের মতো হতো তাহলে ব্যাপারটা কীরূপ দাঁড়াতো সে কথা ভেবে ভিতরে ভিতরে একটু শিউরে উঠেছেন। কিন্তু ওদিকটা চাপা দিয়ে একটু সান্ত্বনার স্বরে বলেন, তার হয় কোথায় সবসময় বলুন, কিন্তু সে আফসোস তা, আপনি বসুন, সব ঠিক হয়ে যাবে। আমার দিকে চেয়ে বললেন, আপনি একটু ভেতরে আসবেন দয়া করে। আবহাওয়াটা একটু নরম হয়ে উঠেছে, আমারও মাথায় একটা মতলব উকি মারছে। খুবই সহজ একটা উপায় আছে। চেঁচামেচি হই হুল্লোড়ের মধ্যে মনে আসছিল না, মনে হলো ভদ্রলোক যা ঠাউর করেছেন তা এই। কিন্তু এত সহজ কথা গোবিন্দ মাসির মাথায় আসবে না, তাই বা হয় কি করে? চুপ করে দাঁড়িয়ে শুনে যাচ্ছিলেন। আমি পা বাড়াতে ডান হাতটা খপ করে ধরে ফেলে বললেন, কোথায় যাস? ওদের ভাওতে পড়ে তুই যাস কোথায় শুনি? হাতটা ছাড়িয়ে নিয়ে একটু বিরক্তভাবে বললাম, ভদ্রলোক ডাকছেন, প্রবীণ লোক, শুনেই আসি না একটু। যখন বলছেন ঠিক হয়ে যাবে, এমনভাবে সমস্ত দিন এখানে কাটানোও তো যায় না বলো। এগিয়ে গেলাম। পেছনে গোবিন্দ মাসি আবার গলা তুলেছেন, তোকে ছেলে মানুষ পেয়ে হাদা গঙ্গারাম দেখে যত চায় ভাওতা দিক। কিন্তু গোবিন্দ শক্তখানি সইল। প্রবীণ বই কি, না হলে এতগুলোর ওপর সর্দারি করছে? ওদের চিনি, ন্যাকা ন্যাকা কথা কয়, 12 আনা দিয়ে 13 আনা নেয়। মিলিয়ে দেখে তোর প্রবীণ যদি বাকি পয়সাটা তোর ঘাড় ভেঙে আদায় করে গোজামিল দেওয়ার কথা না বলে তো মাসির নামে 2টো কুকুর পুষে রাখিস, তা তোকে ভাওতা দিক, আমার কাছে চলবে না। তোর মেশোকে তার করেছিলুম সেই 13 সনের অঘ্রাণে, আমার কাছে তার রসিদ রয়েছে। ও কত বড় প্রবীণ, আর তুই বামুনের ঘরে কত বড় মুখ্যু, টের পেতে আমার দেরি হবে না। পোস্টকার্ড বেড়েছে, খাম বেড়েছে, তেমন আমিও 12 আনাকে না হয় পুরোপুরি 1 টাকা করে দিচ্ছি, তার ওপর 1 পাই যদি বেশি হয়। বকে যাচ্ছেন, ভিড়ের মধ্যে ব্যাপারটা জিয়ে রাখবার লোকের অভাব নেই। উৎসাহ দিচ্ছে, বুদ্ধির তারিফ করছে, চাপা গলায় বোধ হয় যুগিয়েও দিচ্ছে বুদ্ধি। ভেতর থেকে শুনছি মাসি আসর ক্রমশ গরম করে তুলছেন। সামনাসামনি হয়ে টেবিলের দুপাশে বসলাম দুজনে। ওই প্রস্তাবই ছিল, যুক্তি চলছে না, সরাবার উপায় নেই। এদিকে পোস্ট অফিসের কাজ বন্ধ,
1 টাকার অতিরিক্ত পয়সা দিয়ে চালিয়ে নেওয়াটার প্রস্তাব ছিল। গোবিন্দ মাসির মন্তব্যগুলো কানে যেতে চেয়ারে গায়ে এলে দিয়ে হতাশ কণ্ঠে বলেন, তাহলে মতলবও তো খাটল না মশাই। এই যে কঠিন সমস্যায় পড়া গেল, সত্যি তো পুলিশ ডাকা যায় না। পোস্ট অফিসে এদিকে মেছো হাঁটার অধম হয়ে দাঁড়িয়েছে। একটু রক দুটো টিপে বললেন, একটা না কাজ করি, আপনি তো রয়েছেনই, আপিসের কার্বনের টাকাটা ঠিক থাক, ওর রসিদ না হয় আলাদা করে যা বলছেন 1 টাকা তাই করে দেব। বললাম, মতলব হিসেবে মন্দ নয়, তবে তাতে পুলিশ কেসে পড়বার 16 আনা চান্স। ওর মাথাটা যখন ঢুকেছে তখন হরেক রকম সন্দেহ হবে, ভয়ানক সূক্ষ্ম দৃষ্টি এদিকে। হয়তো রসিদ হাতে নিয়েই আমায় টানতে টানতে সোজা থানায় গিয়ে উঠবেন। তাহলে উপায়? 27 বছরের চাকরি মশাই, রিটায়ার করতে যাচ্ছি, এমন ফ্যাসাদে তো কখনো পড়তে হয়নি। ফ্যাসাদ বই কি, আমারও মাথায় কিছু আসছে না। আমি ভেবেছিলাম 1 টাকার অতিরিক্ত চার্জটা পকেট থেকে দিয়ে হাঙ্গামাটা মিটিয়ে ফেলবো। সে চান্স তো ধরা পড়ে গেল। একদম ফুরিয়ে গেলে লোক ঠান্ডা হয়, তার কোনো সম্ভাবনা নেই। যে পাড়ায় থাকেন সমস্ত দিন কাক চিল বসতে পায় না, উনি একদিকে আর রাঙা খুঁড়িকে নিয়ে সমস্ত পাড়াটা একদিকে, তবুও বেদম হতে তারাই হয়। আর এ তো কতজন নিরীহ কেরানি আইন যুক্তি দেখানো ভিন্ন, যাদের অন্য কোনো সম্বল নেই। দম ফুরোবার কথাই আসে না। দুজনে রক টিপে দুদিকে বসে রইলাম। অথচ একটা খুব সহজ উপায় ছিল, এবং সেটা মনে পড়ল অবস্থা যখন একেবারে চরমে এসে দাঁড়িয়েছে। তাই তো সাধারণত হয় এসব ক্ষেত্রে। যতই বিলম্ব হচ্ছে, বাইরে গোবিন্দ মাসি ওদিক থেকে উগ্রমূর্তি ধারণ করেছিলেন। শেষে আর থাকতে না পেরে চিৎকার করতে করতে ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে এসে আপিস ঘরে ঢুকতে যাবেন। আমি তাড়াতাড়ি উঠে এলাম। যা ঠাউর করেছি তাতে বোধহয় সমস্যাটা এবার মিটবে। সুতরাং একটু যেন বিরক্তির ভাব টেনে এনে বললাম, মাসি, এত উতলা হলে চলে? আমি কি বসে আছি? কাগজপত্র ঘেটে এদের নিয়মকানুন যেমন দেখছি, তাতে 2 টাকা আটানার কথা তো বাদই দাও, এরা 1 টাকাও পেতে পারেন কিনা সন্দেহ আছে আমার। তুমি যেটা ক্ষমা ঘেন্না করে দিয়ে দিতে চাইছো আর কি, তবে আরেকটু পাকা করে বুঝে নিতে দাও, গভর্নমেন্টের পাওনা তো। গোবিন্দ মাসি একেবারে নির্বাক হয়ে গেছেন। চোখ দুটো বড় বড় করে প্রশ্ন করলেন, 1 টাকাও দাবি করতে পারে না, অথচ চাইছে 2.5 টাকা। এদের ফাঁসি কাটে তুলছে না কেন? ভিড়টা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। আমি উত্তর করলাম, তবে আর বলছি কি, কিন্তু একটু ভালো করে দেখে নিতে দাও আমায় আগে। সেই পুরনো সময় আর এই সময় মিলিয়ে দেখতে হবে তো। একটু বসো গিয়ে স্থির হয়ে। তুমি একটুখানি গলদ ভেবেছিলে, অনেক গলদ। মাসি ফিরে গেলেন, কানে গেল, এইবার সামলাও, এ আর অবলা মেয়ে ছেলে নয় একটা। তোমরা কেউ যাবে না, তামাশাটা দেখে যাও। ভেতরে এসে বললাম, কই টেলিগ্রামটা দেখি মশাই। টেলিগ্রাফিস্ট ছোকরা এনে দিল। পুরো একখানা ফর্মে ঠাসা এক রাস কথা। অনেক কষ্টে সারমর্ম যা ধরতে পারলাম তা এই যে গোবিন্দ মাসি তার ভাইপো বটকৃষ্টকে লিখছেন কাল এসেই তাকে নিয়ে যেতে। রাঙাখুড়ির সঙ্গে এঁটে ওঠার সাধ্য তার নেই। পাড়ায় একদণ্ড আর টিকতে পারছেন না। রাঙাখুড়ির সম্বন্ধে বিশেষণই রয়েছে 5টা: বার্ন ফোরেহেড, বার্ন ফেস, 100 ইটার, হাজব্যান্ড ইটার, সান ইটার ইত্যাদি। সমস্ত রাস্তাটা রিক্সাতে চুপ করে বসেই রইলেন গোবিন্দ মাসি। কী যে ভাবছেন উনিই জানেন, আমি ঘাটালাম না। বাড়ির কাছাকাছি এসে হঠাৎ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে শৈল, আবাগির ব্যাখ্যানা করে যে কথাগুলো এমন গুছিয়ে নিকিয়ে দিয়েছিলুম, সেগুলো বাদ দেবে না তো পোড়া কপালেরা? দেখলি তো, সব পারে ওরা। বেশ, বটুর হাতে টেলিগ্রাফটা দেখতেই তো পাবো। গোবিন্দ মাসির কোনো ব্যাপারেই জের একেবারে মেটে না, ও নিয়ে আর আপাতত মাথা ঘামানোর দরকার মনে করলাম না।